আটলান্টিক মহাসাগর, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বিশাল নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর দিগন্তজোড়া অপরূপ সৌন্দর্য। কিন্তু জানেন কি, এই সৌন্দর্যের পিছনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর ও রহস্যময় এক জগৎ। বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম এই আটলান্টিক বা অতলান্তিক মহাসাগর। 1912 সালে বিশ্বখ্যাত জাহাজ টাইটানিকের মতো এক স্বপ্নের সমাধি হয়েছিল এই আটলান্টিকেরই বুকে। এছাড়াও ভয়ঙ্কর বারমুদা ট্রায়াঙ্গেল ও বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার কারণে মহাসাগরটি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে রয়েছে। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29% এলাকা জুড়ে বিস্তৃত। সুপ্রিয় দর্শক, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক সম্পর্কে আপনাদেরকে জানাতেই কালচক্রের আজকের আয়োজন। তাই চলুন আর দেরি না করে কালচক্রের এই পর্বে আটলান্টিক মহাসাগর সম্পর্কে বিস্তারিত জেনে আসি। তার আগে অনুরোধ করব, কালচক্র চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নিন। আটলান্টিক মহাসাগরের আকৃতি অনেকটা ইংরেজি এস অক্ষরের মতো। মহাসাগরটি মূলত পূর্ব ও পশ্চিম গোলার্ধের মাঝখানে একটি দীর্ঘ অববাহিকা রূপে অবস্থিত। ইউরোপীয় সাম্রাজ্যবাদী মতাদর্শ অনুযায়ী পুরাতন পৃথিবী অর্থাৎ ইউরোপ, এশিয়া ও আফ্রিকা থেকে নতুন পৃথিবী অর্থাৎ আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলকে পৃথককারী প্রধান ভৌগোলিক মাধ্যম হল এই আটলান্টিক মহাসাগর। মহাসাগরটির পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থিত। অন্যদিকে উত্তরে সুমেরু বা আর্কটিক মহাসাগর এবং দক্ষিণে কুমেরু বা দক্ষিণ মহাসাগর অবস্থিত। আটলান্টিক মহাসাগর ডেনমার্ক প্রণালী, ফ্রাম প্রণালী, ডেভিস প্রণালী, গ্রিনল্যান্ড সাগর, নরওয়েজিয়ান সাগর এবং বেরেন্স সাগরের মধ্য দিয়ে আর্কটিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। দক্ষিণ আমেরিকার সর্বদক্ষিণের ক্যাপ হর্নের কাছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে মিলিত হয়েছে এবং আফ্রিকার দক্ষিণাঞ্চলীয় উপকূল ক্যাপ আগুলহাসের কাছে ভারত মহাসাগরের সাথে মিলিত হয়েছে। প্রান্তিক সমুদ্রসহ আটলান্টিক মহাসাগরের মোট আয়তন প্রায় 10,64,60,000 বর্গ কিলোমিটার, যা সমগ্র ভূপৃষ্ঠের প্রায় 20% এলাকা জুড়ে বিস্তৃত। এর মধ্যে উত্তর আটলান্টিকের আয়তন 4,14,90,000 বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকের আয়তন 4,02,70,000 বর্গ কিলোমিটার। প্রান্তিক সমুদ্রসহ এই মহাসাগরের উপকূলের দৈর্ঘ্য 1,11,866 কিলোমিটার। আটলান্টিকের গড় গভীরতা 3,646 মিটার বা 11,962 ফুট। মহাসাগরটির সবচেয়ে গভীরতম বিন্দুর নাম মিলাওয়াকি দ্বীপ, যার গভীরতা 8,376 মিটার বা 27,480 ফুট। এটি আটলান্টিক মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরের সংযোগস্থলে পুয়ের্তো রিকো দ্বীপের উত্তর পশ্চিমে পুয়ের্তো রিকো ট্রেঞ্জে অবস্থিত। 1939 সালের 14 ফেব্রুয়ারি মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস মিলাওয়াকির নাবিকেরা ইকো সাউন্ডিংয়ের মাধ্যমে সর্বপ্রথম এর গভীরতা নির্ণয় করেছিলেন, যে কারণে পরবর্তীতে আটলান্টিকের গভীরতম এই স্থানটির নাম রাখা হয় মিলাওয়াকি দ্বীপ। আটলান্টিক মহাসাগরের মোট পানির পরিমাণ প্রায় 31,41,900 ঘন কিলোমিটার। জল ধারণ ক্ষমতার দিক থেকে এবং বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জলরাশির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আটলান্টিক মহাসাগরের নাম। আটলান্টিকের পানি, বায়ু প্রবাহ, তাপমাত্রা ও লবণাক্ততা, পৃথিবীর আবর্তন প্রক্রিয়া, বাষ্পীভবন ও বৃষ্টিপাত, পানির স্রোত এবং সমুদ্র তলদেশের ভূমিরূপ ইত্যাদি দ্বারা অনেকটাই প্রভাবিত। আর এসব কারণেই সমুদ্রের উপরিভাগের জলরাশি নিয়মিতভাবে এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। সমুদ্র জলের এই গতিকেই সমুদ্র স্রোত বলা হয়। আটলান্টিক মহাসাগরের প্রধান সমুদ্র স্রোতগুলোকে প্রধানত উষ্ণ ও শীতল স্রোত নামে দুই ভাগে ভাগ করা যায়। মেরুর দিকে প্রবাহিত নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলের উষ্ণ স্রোতগুলোর মধ্যে উপসাগরীয় স্রোত, উত্তর আটলান্টিক স্রোত, ফ্লোরিডা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, উত্তর নিরক্ষীয় স্রোত এবং ব্রাজিল স্রোত অন্যতম। অন্যদিকে নিরক্ষরেখার দিকে প্রবাহিত মেরু অঞ্চলের শীতল স্রোতগুলোর মধ্যে ক্যানারি স্রোত, লাব্রাডার স্রোত, বেঙ্গুয়েলা স্রোত ও কুমেরু স্রোত অন্যতম। এছাড়াও নিরক্ষীয় অঞ্চলের ঠিক মাঝে নিরক্ষীয় বিপরীত স্রোত নামে একটি স্রোত প্রবাহিত হয়। আটলান্টিক শব্দের অর্থ অ্যাটলাসের সাগর। গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা অ্যাটলাসের নাম থেকে আটলান্টিস নামের উৎপত্তি। যুগের বিবর্তনে পরবর্তীতে এই নামই রূপ নেয় আটলান্টিক নামে।
গ্রিক পুরাণের কাহিনী অনুযায়ী টাইটান দেবতা অ্যাটলাস স্বর্গের বিশাল ভার নিজের কাঁধে বহন করতেন। প্রাচীন গ্রিকরা বিশ্বাস করতেন এই মহাসাগরটি পৃথিবীর শেষ প্রান্তকে ঘিরে রেখেছে। প্রাচীনকাল থেকে শুরু করে 19 শতকের প্রথমার্ধ পর্যন্ত বিভিন্ন ঐতিহাসিক মানচিত্রে আটলান্টিকের দক্ষিণ অংশটি ইথিওপিয়ান সাগর নামে পরিচিত ছিল। প্রাচীন গ্রিক ও ইউরোপীয় ভূগোলবিদরা মিশরের দক্ষিণের সমগ্র সাব সাহারান আফ্রিকাকে ইথিওপিয়া হিসেবে উল্লেখ করতেন। আবিষ্কারের যুগে অর্থাৎ 16 ও 17 শতকে ইংরেজ মানচিত্রকাররা উত্তর আটলান্টিক মহাসাগরকে দ্য গ্রেট ওয়েস্টার্ন ওশান নামেও অভিহিত করতেন। আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য সাগরগুলোর মধ্যে ভূমধ্য সাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিবিয়ান সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, সেল্টিক সাগর, ক্যারিবিয়ান সাগর এবং উপকূলবিহীন ব্যতিক্রমী সার্গাসো সাগর বিশেষভাবে উল্লেখযোগ্য। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, বেফিন উপসাগর, গিনি উপসাগর এবং হাডসন উপসাগর। পৃথিবীর বেশ কিছু বৃহত্তম ও প্রধান নদীর জলধারা সরাসরি বা তাদের শাখা প্রশাখার মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে মিশেছে। এগুলোর মধ্যে দক্ষিণ আমেরিকার আমাজন, পারানা, সাও ফ্রান্সিসকো ও অরিনোকো, উত্তর আমেরিকার মিসিসিপি, সেন্ট লরেন্স ও হাডসন নদী, আফ্রিকার কঙ্গো, নাইজার, গাম্বিয়া ও সেনেগাল নদী এবং ইউরোপের রাইন, লয়ার ও টেমস নদীর পানি এই মহাসাগরে পতিত হয়। দুটি সাগর বা জলরাশিকে সংযুক্তকারী এবং দুটি স্থলভাগকে পৃথককারী সংকীর্ণ জলপথকে প্রণালী বলা হয়। আটলান্টিক মহাসাগরে এরকম অনেকগুলো প্রণালী রয়েছে। এগুলোর মধ্যে জিব্রাল্টার প্রণালী, ডেনমার্ক প্রণালী, ফ্লোরিডা প্রণালী, ডেভিস প্রণালী, ডোভার প্রণালী, মেজেলান প্রণালী ও ড্রেক প্রণালী বিশেষভাবে উল্লেখযোগ্য। এর মধ্যে ইংলিশ চ্যানেলের উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম প্রণালী। এই পথে প্রতিদিন 500 থেকে 600টি বাণিজ্যিক জাহাজ চলাচল করে। আটলান্টিক মহাসাগরকে ভূমধ্যসাগরের সাথে সংযুক্তকারী জিব্রাল্টার প্রণালী বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম জলপথ। এছাড়াও জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মাঝে অবস্থিত ওরেসন প্রণালী, তুরস্কের বসফরাস প্রণালী, কানাডার সেন্ট লরেন্স সমুদ্রপথ জলপথে আটলান্টিক মহাসাগরের উল্লেখযোগ্য প্রবেশদ্বার। বিজ্ঞানীদের মতে মেসোজোয়িক মহাযুগের জুরাসিক আমলে টেকটনিক প্লেটগুলোর সঞ্চালনের ফলে সুপারকন্টিনেন্ট প্যানজিয়া ভাঙতে শুরু করে, আর এই মহাদেশীয় ভাঙ্গনের ফলেই ইউরোপ ও আফ্রিকা থেকে আমেরিকা মহাদেশ আলাদা হয়ে যায় এবং এর মাঝখানের বিস্তীর্ণ অঞ্চলে আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হতে শুরু করে। ঐতিহাসিকদের মতে 980 থেকে 982 সালের দিকে সর্বপ্রথম বাইকিং অভিযাত্রী লেইফ এরিকসন জাহাজে করে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে উত্তর আমেরিকায় পা রেখেছিলেন। এর দীর্ঘ সময় পর 1492 সালে ইতালীয় নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের সহায়তায় আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। কাঠের নৌকায় বৈঠা বেয়ে 1896 সালে সর্বপ্রথম আটলান্টিক পাড়ি দেওয়ার এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন ফ্রাঙ্ক স্যামুয়েলসন এবং জর্জ হার্বো নামক দুজন নরওয়েজিয়ান নাগরিক। 1919 সালের জুন মাসে সর্বপ্রথম বিরতিহীনভাবে বিমান চালিয়ে আটলান্টিক পাড়ি দেন ব্রিটিশ নাগরিক জন এলকক এবং আর্থার ব্রাউন। এ যাত্রায় তারা কানাডার নিউফাউন্ডল্যান্ড থেকে আয়ারল্যান্ড পর্যন্ত উড়েছিলেন। এছাড়া 1927 সালে একক পাইলট হিসেবে সর্বপ্রথম আটলান্টিক পাড়ি দেন চার্লস লিন্ডবার্গ। তিনি ওই বছরের মে মাসে নিউ ইয়র্ক থেকে প্যারিস পর্যন্ত সফল বিমান যাত্রা সম্পন্ন করেন। আটলান্টিক মহাসাগর তথা পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। বাংলাদেশের চেয়ে 15 গুণ বড় এই দ্বীপটি ইউরোপের দেশ ডেনমার্কের অন্তর্ভুক্ত হলেও ভৌগোলিক দিক থেকে এটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 1815 সালে ওয়াটারলুর যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের পর সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে আটলান্টিকেরই সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়। এছাড়াও আইসল্যান্ড, আজোরেস, ক্যানারি দ্বীপ, বার্বাডোস, বারমুদা, বাহামা, ত্রিনিদাদ এন্ড টোবাগো, কেপ ভার্দে এবং ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ছাড়াও ছোট বড় অসংখ্য দ্বীপ রয়েছে এই মহাসাগরে। আটলান্টিক মহাসাগরের পানির চরিত্র হল এটি উষ্ণ ও শীতল স্রোতের মিশ্রণ। এর পানির তাপমাত্রার তারতম্য মূলত অক্ষাংশ, সূর্যালোকের পরিমাণ, গভীরতা এবং সামুদ্রিক স্রোতের উপর নির্ভর করে। এছাড়া বাষ্পীভবন, বৃষ্টিপাত এবং স্রোতের গতিবেগও আটলান্টিক মহাসাগরের উপরিভাগের পানির তাপমাত্রাকে প্রভাবিত করে।
আটলান্টিক মহাসাগরের পানির গড় তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াস হলেও অঞ্চলভেদে এর তারতম্য লক্ষণীয়। মহাসাগরটির নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চলের পানির তাপমাত্রা 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলগুলোতে সারা বছর সূর্যালোক লম্বভাবে পড়ার কারণে এখানকার পানি সবসময় উষ্ণ থাকে। উত্তর ও দক্ষিণ আটলান্টিকের মধ্যবর্তী অঞ্চলে অর্থাৎ ইউরোপ ও আমেরিকার উপকূলে তাপমাত্রা গ্রীষ্মকালে 22 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, তবে শীতকালে এটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। সৌরশক্তি, জলবায়ুর পরিবর্তন ও মৌসুমভেদেও আটলান্টিকের পানির শীতলতা ও উষ্ণতার তারতম্য হয়ে থাকে। আবার স্থানভেদে আটলান্টিকের পানি বরফেও পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন মাস পর্যন্ত এই মহাসাগরের লাব্রাডর সাগর, বাল্টিক সাগর এবং ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। মজার ব্যাপার হলো, উত্তর আটলান্টিকের জলের স্রোত যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তবে দক্ষিণ আটলান্টিকের জলের স্রোত ঘোরে বিপরীত দিকে। আর এই ঘটনাটি ঘটে থাকে পৃথিবীর আহ্নিক গতি এবং কোরিওলিস বলের প্রভাবে। আটলান্টিক মহাসাগর হলো পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর। এর উন্মুক্ত পৃষ্ঠের গড় লবণাক্ততার পরিমাণ প্রতি 1000 অণুতে 35 থেকে 37। তাপমাত্রার মতো অক্ষাংশ ও ঋতুভেদে বাষ্পীভবন, বৃষ্টিপাত এবং বরফ গলার তারতম্যের কারণে লবণাক্ততার পরিমাণেও তারতম্য হয়ে থাকে। ভারী ক্রান্তীয় বৃষ্টিপাত এবং মেঘলা আবহাওয়ার কারণে নিরক্ষীয় অঞ্চলে সাধারণত লবণাক্ততার মান কম থাকে। আর উপক্রান্তীয় অঞ্চল অর্থাৎ 20 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশে বৃষ্টিপাত কম এবং বাষ্পীভবন বেশি হওয়ায় লবণাক্ততার মান সবচেয়ে বেশি থাকে। এ অঞ্চলে লবণাক্ততার পরিমাণ প্রতি 1000 অণুতে 37 ছাড়িয়ে যায়। এছাড়া উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলে বরফ গলে প্রচুর মিঠা পানিযুক্ত হওয়ায় এবং বাষ্পীভবন কম হওয়ায় লবণাক্ততার মান উল্লেখযোগ্যভাবে কমে প্রতি 1000 অণুতে 20 থেকে 32-এ নেমে আসে। আটলান্টিক মহাসাগরের পানির রং অন্যান্য মহাসাগরের চেয়ে একেবারেই আলাদা। অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানি গাঢ় নীল বা সবুজাভ নীল। তবে অবস্থান ও পরিবেশের উপর ভিত্তি করে এর পানির রং নীল, সবুজ এমনকি বাদামিও হয়ে থাকে। আটলান্টিকের গভীর মুক্ত মহাসাগরীয় অঞ্চলের স্বচ্ছ পানিতে সূর্যের আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারার কারণে জলরাশি গাঢ় নীলবর্ণ ধারণ করে। স্থলভাগের কাছাকাছি অগভীর পানিতে ফাইটোপ্লাঙ্কটন এবং নানা ধরনের শ্যাওলা জাতীয় উদ্ভিদ থাকায় এর উপকূলীয় পানি সবুজ বা নীলাভ সবুজ দেখায়। আর এ কারণেই আমেরিকার পূর্ব উপকূলীয় এলাকার পানি দেখতে সবুজ রঙের। আবার সূর্যের 7টি রঙের মধ্যে আটলান্টিকের পানিতে সবুজ রঙের বিচ্ছুরণও পানি সবুজ হওয়ার একটি কারণ। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থল জিব্রাল্টার প্রণালীতে দুটি ভিন্ন রঙের পানি পাশাপাশি প্রবাহিত হয়। এখানে আটলান্টিক মহাসাগরের পানি তুলনামূলক সবুজ হলেও ভূমধ্যসাগরের পানি গাঢ় নীল। আটলান্টিকের পানির রং সবুজ হলেও এটি অনেক বেশি অন্ধকার, কেননা এখানকার পানি অনেক বেশি শীতল, নোংরা ও পুষ্টি সমৃদ্ধ হবার কারণে এখানে প্রচুর পরিমাণে ফাইটোপ্লাঙ্কটন ও সামুদ্রিক অণুজীব বাস করে। এসব ফাইটোপ্লাঙ্কটন জাতীয় উদ্ভিদে ক্লোরোফিল নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে, যা লাল ও নীল আলো শোষণ করে এবং সবুজ আলোকে প্রতিফলিত করে। এর ফলে পানি সবুজ দেখায়। আটলান্টিক মহাসাগরের তলদেশ এক বিস্ময়কর ও বৈচিত্র্যময় প্রাকৃতিক জগৎ। এর তলদেশ আণুবীক্ষণিক প্লাঙ্কটন থেকে শুরু করে বিশাল তিমি এবং গভীর সমুদ্রের জীবন্ত আগ্নেয়গিরির মতো বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ইকোসিস্টেম। বিভিন্ন ভূতাত্ত্বিক ঘটন এবং তাপমাত্রার পার্থক্যের কারণে এখানে বিরল সব জীবের আবাস গড়ে উঠেছে। আটলান্টিকের তলদেশে রয়েছে অন্ধকার, হিমশীতল ও রহস্যময় পরিবেশে গড়ে ওঠা প্রবাল প্রাচীর ও স্পঞ্জের বাগান। বিশেষ করে ফ্লোরিডা থেকে সাউথ ক্যারোলিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে বিজ্ঞানীরা মিলিয়ন মাউন্টস নামের বিশ্বের বৃহত্তম গভীর সমুদ্রের প্রবাল প্রাচীর আবিষ্কার করেছেন, যার দৈর্ঘ্য প্রায় 310 মাইল। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন ও উত্তর আমেরিকার 24টি গবেষণা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে পরিচালিত একটি বৃহৎ ও অগ্রগামী সামুদ্রিক গবেষণা প্রকল্পের অধীনে আটলান্টিক মহাসাগরের তলদেশের জীববৈচিত্র্য, অজানা বাস্তুতন্ত্র এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উদ্ঘাটনে গবেষণা কার্যক্রম পরিচালিত হচ্ছে। পৃথিবীর মোট সামুদ্রিক মাছের প্রায় 25% যোগান দেয় এই আটলান্টিক মহাসাগর, যা এই মহাসাগরকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মৎস্য সম্পদের ভাণ্ডারে পরিণত করেছে। এখানকার শীতল ও উষ্ণ স্রোতের সংমিশ্রণ এবং প্রশস্ত মহীসোপান মাছের প্রধান প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত অঞ্চলে অবস্থিত গ্র্যান্ড ব্যাংক, জর্জেস ব্যাংক এবং আশেপাশের জলরাশি, পান্ডি উপসাগর এবং উত্তর সাগরের ডগার ব্যাংক
ফ্র্যাঙ্ক সহ উপকূলবর্তী অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়। এই মহাসাগরে প্রাপ্ত প্রধান মাছগুলোর মধ্যে অত্যন্ত মূল্যবান আটলান্টিক স্যামন, ব্লুফিন ও ইয়েলোফিন টুনা, সুস্বাদু আটলান্টিক হেরিং, আটলান্টিক ম্যাকেরেল, আটলান্টিক কড, সোর্ডফিশ এবং অত্যন্ত দ্রুতগামী সেলফিশ ও মার্লিন অন্যতম। তবে জলবায়ু পরিবর্তনের ফলে আটলান্টিক মহাসাগরের তাপমাত্রা বৃদ্ধি ও সমুদ্র স্রোত দুর্বল হওয়ার কারণে মৎস্য ভাণ্ডারগুলোতে বড় ধরনের পরিবর্তন এসেছে। এতে আটলান্টিকের ঐতিহ্যবাহী মৎস্য ভাণ্ডারগুলোতে ব্যাপক প্রভাব পড়ছে। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী দেশগুলোর অর্থনীতি ও উন্নয়নে এই মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসব দেশগুলোর অর্থনীতি মূলত সামুদ্রিক বাণিজ্য, ব্লু ইকোনমি এবং মহাসাগরটির প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল। আটলান্টিকের তলদেশে তেল, প্রাকৃতিক গ্যাস, পলিমেটালিক নডিউল, সোনা ও হীরা সহ মূল্যবান খনিজ সম্পদের বিপুল ভাণ্ডার রয়েছে। এর উপকূলবর্তী মহীসোপান অঞ্চলে অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাসের মজুদ রয়েছে। ফ্লোরিডা প্রণালীর উত্তর কিউবা অববাহিকায় প্রায় 87 কোটি ঘনমিটার পেট্রোলিয়াম এবং 9.8 ট্রিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া মধ্য আটলান্টিক শৈলশিরা এলাকায় ম্যাঙ্গানিজ, নিকেল, কোবাল্ট ও জিঙ্ক এবং দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়া উপকূলে হীরা, টিন, টাইটানিয়াম ও স্বর্ণের খনি থাকার প্রমাণ রয়েছে। আটলান্টিক মহাসাগর বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হওয়ায় বৈশ্বিক পর্যটন শিল্পের বিকাশেও এই মহাসাগরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপকূলীয় অর্থনীতি, দ্বীপরাষ্ট্রগুলোর আয়ের প্রধান উৎস এবং আন্তর্জাতিক ক্রুজ বা প্রমোত্তরী ভ্রমণের কেন্দ্রবিন্দু এই মহাসাগরটি। আটলান্টিক মহাসাগরে অবস্থিত ক্যানারি দ্বীপপুঞ্জ, মাদেইরা, আজোরেস, কেপ ভার্দে এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, সৈকত রিসোর্ট এবং অনুকূল আবহাওয়ার কারণে বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। আটলান্টিকের সৌন্দর্যকে ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে। আটলান্টিক মহাসাগরের ক্যানারি দ্বীপপুঞ্জের লাঞ্জারোত উপকূলে প্রায় 15 মিটার গভীরে সাগরতলে প্রথম জাদুঘর স্থাপন করেছে স্পেন। মিউজিও আটলান্টিকো নামের এই জাদুঘরের ভাস্কর্যগুলো নির্মাণ করেন বিখ্যাত ব্রিটিশ ভাস্কর জেসন কেয়ার্স টেইলর। জাদুঘরটিতে প্রায় 300টিরও বেশি মানবাকৃতির ভাস্কর্য রয়েছে। এসব ভাস্কর্য তৈরি করতে নিউট্রাল পিএইচের কংক্রিট ব্যবহার করা হয়েছে, যা সামুদ্রিক জীববৈচিত্র্যের কোনো ক্ষতি করে না। ধারণা করা হয় এই ভাস্কর্যগুলো প্রায় 300 বছর টিকে থাকবে। পৃথিবী জুড়ে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে এই ডিপ ওয়াটার মিউজিয়ামটি। তবে পর্যটকদের জাদুঘরটি দেখতে হলে অক্সিজেনের টিউব সহ ডুবুরির পোশাক পরে 15 মিটার পানির নিচে যেতে হবে। শয়তানের ত্রিভুজ খ্যাত বারমুদা ট্রায়াঙ্গেলের নাম শুনেননি এমন মানুষ কমই আছে। মায়ামি, বারমুদা এবং পুয়ের্তো রিকোর মধ্যবর্তী অংশে অবস্থিত রহস্যময় এই অঞ্চলটি উত্তর আটলান্টিক মহাসাগরের অন্তর্ভুক্ত। অঞ্চলটিতে বিভিন্ন সময়ে বহু জাহাজ ও বিমান রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। অনেকে মনে করেন এসব ঘটনার পিছনে কোনো অতিপ্রাকৃত শক্তি বা ভিনগ্রহের প্রাণীর হাত রয়েছে। তবে বিজ্ঞানীরা মনে করেন এসব নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে অতিপ্রাকৃত ঘটনার চেয়ে বাস্তবিক কারণই বেশি দায়ী। তাদের মতে এসব ঘটনার পেছনে ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়, হ্যারিকেন, গালফ স্ট্রিম নামক শক্তিশালী সামুদ্রিক স্রোত, মানুষের ভুল এবং যান্ত্রিক ত্রুটি বেশি দায়ী। আটলান্টিক মহাসাগরে চলাচলরত বাণিজ্যিক জাহাজগুলোতে জলদস্যুতার পরিমাণ অনেক বেশি। এই মহাসাগরে জলদস্যুতার প্রধান কেন্দ্রস্থল হল পশ্চিম আফ্রিকার গিনি উপসাগর। ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর তথ্যমতে 2020 সালে শুধুমাত্র গিনি উপসাগরীয় এলাকাতেই 130 জন নাবিক অপহরণের শিকার হন, যা এ অঞ্চলে জলদস্যুতার সর্বোচ্চ রেকর্ড। মূলত সোমালিয়ার জলদস্যুরাই আটলান্টিক মহাসাগরে চলাচলরত জাহাজগুলোতে বেশি আক্রমণ করে থাকে। আটলান্টিক মহাসাগর শক্তিশালী ও ভয়ঙ্কর ঘূর্ণিঝড় সৃষ্টির অন্যতম উৎস হিসেবেও খ্যাত। এখানে সৃষ্ট গ্রীষ্মমণ্ডলীয় ঝড়গুলোকে হ্যারিকেন বলা হয়। প্রতি বছর জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত আটলান্টিকে হ্যারিকেন মৌসুম হিসেবে পরিচিত। উত্তর আটলান্টিকের পশ্চিম অংশে সৃষ্ট এসব ঘূর্ণিঝড় সাধারণত ক্যারিবীয় অঞ্চল, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রা এবং অনুকূল বায়ুমণ্ডলের কারণে এগুলো প্রায়ই অবিশ্বাস্য দ্রুততায় ক্যাটাগরি 5 মাত্রার ভয়ঙ্কর শক্তিশালী ঝড়ের রূপ নেয়। তবে শক্তিশালী বাতাস আর দুর্বল আন্তঃক্রান্তীয় অঞ্চলের কারণে দক্ষিণ আটলান্টিকে ঘূর্ণিঝড় হয় না বললেই চলে। 2019 সালের 1 সেপ্টেম্বর আটলান্টিকের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ শক্তিশালী ঘূর্ণিঝড় ডোরিয়ান আঘাত হানে ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামায়।
ক্যাটাগরি 5 ঝড়ের সর্বোচ্চ তীব্রতা নিয়ে ঘূর্ণিঝড়টি ঘন্টায় 295 কিলোমিটার গতিতে বাহামায় আবাকো দ্বীপ ও গ্র্যান্ড বাহামায় এক নাগাড়ে 48 ঘন্টা ধরে নজিরবিহীন ধ্বংসলীলা চালায়। এতে প্রায় 74 জন মানুষ প্রাণ হারায় এবং বহু ঘরবাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। আর এতে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় 3.4 বিলিয়ন মার্কিন ডলার। বিশ্ব বাণিজ্যে আটলান্টিক মহাসাগর একটি অন্যতম প্রধান ও ব্যস্ততম সামুদ্রিক পথ। এই মহাসাগরের দুই তীরে পরাশক্তি দেশগুলোর অবস্থান হওয়ায় বিশ্ব বাণিজ্যে আটলান্টিকের গুরুত্ব কতটা তা বলাই বাহুল্য। সমুদ্রপথে ইউরোপ ও আমেরিকার বিশাল ভোক্তাবাজারগুলোকে যুক্ত করেছে এই সমুদ্রপথ। একইভাবে এশিয়া ও আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রেও এই সমুদ্রপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তঃমহাদেশীয় বাণিজ্য শুরুর পর থেকে আটলান্টিক মহাসাগরের সমুদ্রপথ বিশ্বের অন্যতম প্রধান ও ব্যস্ততম বাণিজ্যিক রুট হিসেবে বিকশিত হয়েছে। পৃথিবীর 53টি দেশ সরাসরি আটলান্টিকের তীরে অবস্থিত, তবে উপসাগর ও সংযুক্ত সাগরগুলো বিবেচনা করলে মোট দেশের সংখ্যা দাঁড়ায় 133টি। যে কারণে এই মহাসাগরের তীরে উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ ও আফ্রিকা মহাদেশ জুড়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম বন্দর ও পোতাশ্রয়গুলো গড়ে উঠেছে। এগুলোর মধ্যে নেদারল্যান্ডের রটারডাম, পর্তুগালের লিসবন, জার্মানির হামবুর্গ, ফ্রান্সের লে হারব্রে, স্পেনের বার্সেলোনা, ডেনমার্কের কোপেনহেগেন, গ্রেট ব্রিটেনের লন্ডন, নরওয়ের অসলো, রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ, কানাডার মন্ট্রিল ও হেলিফ্যাক্স, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি ও চার্লসটন, ব্রাজিলের রিও ডি জেনিরো ও সান্তোস, আর্জেন্টিনার বুয়েনোস আইরেস, মিশরের আলেকজান্দ্রিয়া ও দক্ষিণ আফ্রিকার কেপটাউন বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও আরও ছোট বড় বহু বন্দর ও পোতাশ্রয় গড়ে উঠেছে আটলান্টিক মহাসাগরের তীরে। সাম্প্রতিক সময়ে আটলান্টিক মহাসাগরের পরিবেশ দূষণ ও এর প্রভাব মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্ব জলবায়ুর ভারসাম্য নষ্টের পাশাপাশি সামুদ্রিক জীববৈচিত্র্য ও মানব স্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। ধারণা করা হয় আটলান্টিক মহাসাগরে প্রায় 20 কোটি টন প্লাস্টিক বর্জ্য রয়েছে, যা এখানকার অসংখ্য জলজ প্রাণী খাদ্য ভেবে খেয়ে মারা যাচ্ছে এবং পরবর্তীতে এসব প্লাস্টিক মাইক্রো ও ন্যানোপ্লাস্টিক রূপে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে। আমাজন ও কঙ্গো নদী থেকে ভেসে আসা কৃষিজ সার ও বর্জ্যের কারণে গ্রেট আটলান্টিক সার্গাসন বেল্ট নামক সামুদ্রিক শৈবাল অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। এই দানবীয় শৈবাল স্তর পানি থেকে অক্সিজেন শুষে নিয়ে সামুদ্রিক জীবের জন্য ক্ষতিকর ডেড জোন তৈরি করছে। এছাড়া কলকারখানা ও নগরীর বর্জ্যের মাধ্যমে পারদ ও সীসার মতো ভারী ধাতু আটলান্টিকের পানিতে মিশে যাচ্ছে, যা পুরো অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। পরিবেশবাদীদের মতে দূষণ ও উষ্ণায়নের কারণে আটলান্টিকের প্রধান সমুদ্র স্রোতগুলো দুর্বল হয়ে পড়ছে, যা ইউরোপ ও উত্তর আমেরিকার জলবায়ুতে ভবিষ্যতে তীব্র বিপর্যয় ডেকে আনতে পারে। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকা উপকূলে প্রায় 1,30,000 থেকে 3 লক্ষ বছর আগে প্রথম আদিম মানুষের আগমন ঘটেছিল। দক্ষিণ আফ্রিকার সমুদ্র উপকূলবর্তী গুহা ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে এই প্রাচীন মানব বসতির প্রমাণ পাওয়া গেছে। বিজ্ঞানীরা মনে করেন বর্তমান দক্ষিণ আফ্রিকার আটলান্টিক ও ভারত মহাসাগরীয় উপকূলীয় অঞ্চলে আদিম মানুষেরা প্রথম বসতি স্থাপন করেছিল। দক্ষিণ আফ্রিকার গার্ডেন রুট ন্যাশনাল পার্কে বিজ্ঞানীদের একটি দল প্রায় 1,53,000 বছরের পুরনো হোমোসেপিয়েন্স মানুষের পায়ের ছাপ আবিষ্কার করেছেন, যা মানুষের প্রাচীনতম পদচিহ্ন হিসেবে স্বীকৃত, যারা আটলান্টিকের উপকূলবর্তী গুহায় বসবাস করত এবং বেঁচে থাকার জন্য ঝিনুক, মাছ এবং অন্যান্য সামুদ্রিক সম্পদের উপর নির্ভরশীল ছিল। পৃথিবীর মানব সভ্যতা এবং মানব জীবনে আটলান্টিক মহাসাগরে সৃষ্ট বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে কিছুটা প্রভাব থাকলেও জলবায়ু নিয়ন্ত্রণ, অক্সিজেন উৎপাদন এবং খাদ্যের যোগান দিয়ে মানুষের জীবনযাত্রাকে সচল রাখার ক্ষেত্রে আটলান্টিক মহাসাগরের অবদান অপরিসীম। সর্বোপরি এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ইতিবাচক প্রভাব ও এর অস্তিত্ব মানুষের জন্য স্রষ্টার এক অমূল্য উপহার। সুপ্রিয় দর্শক, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগরের মতো পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে শক্তিশালী মহাসাগর প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। কালচক্রে আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান। কালচক্রের সর্বশেষ আপডেট পেতে এবং নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।